1862 সালে 15 নভেম্বর পূর্ব বাংলা তথা বর্তমান বাংলাদেশে রেল সার্ভিস চালু হয়েছিল। 2020 সাল থেকে এই দিনকে রেলপথ দিবস হিসেবে পালন করা হয়। আজ বলবো বাংলাদেশে রেল সার্ভিস চালু হওয়ার গল্প। ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চলেছিল 1853 সালের 16 এপ্রিল। সাহেব, সুলতান আর সিন্ধ নামের 3টি ইঞ্জিন ছিল ট্রেনটি। চলেছিল বোম্বের, এখনকার মুম্বাইয়ের বড়ি বন্দর থেকে থানে পর্যন্ত। এই বড়ি বন্দরই বর্তমানে শিবাজি ছত্রপতি মহারাজ টার্মিনাস। 400 যাত্রী ছিল প্রথম যাত্রায়। বাংলায় প্রথম রেল চালু হয়েছিল পরের বছরই হাওড়া থেকে হুগলি পর্যন্ত। বর্তমান বাংলাদেশ রেল যুগে প্রবেশ করে 1862 সালের 15 নভেম্বর। 1854 সালের 15 আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম বাণিজ্যিক ট্রেন যাত্রা করে। এই লাইনটি স্থাপন করেছিল বেসরকারি কোম্পানি ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। সেদিন বিজ্ঞাপিত সময়ের 1.5 ঘন্টা আগে ট্রেন ছেড়েছিল, কারণ এত মানুষের ভিড় জমেছিল, এছাড়া আর উপায় ছিল না। সকাল 8:30টায় হাওড়া থেকে ছেড়ে দিয়ে সকাল 10:01 হুগলি পৌঁছায়। ট্রেনটিতে 3টি শ্রেণী ছিল। প্রথম শ্রেণীর ভাড়া ছিল 3 টাকা, দ্বিতীয় শ্রেণীর 1 টাকা 2 আনা আর তৃতীয় শ্রেণীর 7 আনা। প্রথম দিনের ট্রেন যাত্রা নিয়ে কিছু মজার ঘটনা বেঙ্গল হরকরা নামে পত্রিকায় প্রকাশিত হয়। রূপচাঁদ ঘোষ নামে এক ব্যবসায়ী স্টেশনে নেমে বিশ্বাসই করতে পারছিলেন না এত তাড়াতাড়ি সত্যি হুগলি পৌঁছেছেন কিনা। হুগলি স্টেশনে নেমে উনি জনে জনে জায়গার নাম জিজ্ঞেস করেছিলেন। পণ্ডিত রাধালঙ্কার ব্যানার্জি নামে এক জ্যোতিষী পাঁজি পুঁথি বিচার করে ট্রেনে উঠেছিলেন। হুগলিতে নেমে মন্ত্রপাঠ শুরু করে দিয়েছিলেন। শুধু তাই নয়, আগুনের গাড়িতে আয়ু কমে যাবে এই অজুহাতে আর ট্রেনে ফেরেননি। মিস্টার জোন্স নামে এক সাহেবের ধারণা ছিল তার ঘোড়ার গাড়ি ট্রেনের সঙ্গে ছুটতে পারে। লাইনের ধার দিয়ে ট্রেনের সঙ্গে পরপর 3 দিনের চেষ্টায় ক্রমাগত চাপুক মারতে মারতে ঘোড়াকে মেরেই ফেললেন তিনি। সে সময় রেলকে নিয়ে বাংলায় কি আলোড়ন তৈরি হয়েছিল তা কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা পড়লেই বোঝা যায়। সেখানে রেলওয়ে নামে একটা পুরো অধ্যায় আছে। এবার একটু পেছনে ফিরে দেখা যাক। ইংল্যান্ডের নিউ ক্যাসেল কয়লা খনির এক শ্রমিক ভাবছিল রেললাইনের উপর দিয়ে যে ট্রলিগুলোকে ঠেলে নিয়ে যেতে হয় তা যদি যন্ত্রশক্তি দিয়ে করা যেত তাহলে মানুষ আর ঘোড়ার কষ্ট অনেকটা লাঘব হয়। পরে সেই শ্রমিক খনির লিফটে কাজ করার সুযোগ পায়, ফলে নিজের স্বপ্ন বাস্তবায়নের পথ খুলে যায়। তখন সে উঠে পড়ে লাগে এমন একটা যন্ত্র বানাবার কাজে। 1814 সালে আসে সাফল্য। কয়লার ট্রলিগুলোর মাথায় বাষ্প ইঞ্জিন লাগিয়ে দিব্যি একটা ট্রেন বানিয়ে ফেলে সে। সেই শ্রমিকের নাম জর্জ স্টিফেনসন। 1819 সালে নিজ উদ্যোগে সান্ডারল্যান্ডে 8 মাইল দীর্ঘ রেললাইন বসান তিনি। সেই বছরই প্রথম মেশিন নির্ভর রেলওয়ে যাত্রা। এটা মোটামুটি সাড়া ফেলে দেয় পুরো ইংল্যান্ডে। শিল্প উদ্যোক্তারা স্টিফেনসনের পেছনে টাকা ঢালতে হুমড়ি খেয়ে পড়ে। এদের অর্থায়নে 1821 থেকে 25 পর্যন্ত ইংল্যান্ডের স্টকটাউন থেকে ডার্লিংটন পর্যন্ত পৃথিবীর প্রথম বাণিজ্যিক রেললাইন স্থাপন করেন স্টিফেনসন। 1825 সালের 27 সেপ্টেম্বর স্টকসন থেকে সর্বপ্রথম বাণিজ্যিক ট্রেন ছাড়ে। এরপর অবশ্য ইংল্যান্ডে অনেকেই রেলের ইঞ্জিন তৈরির চেষ্টা করেছিলেন, সফলও হয়েছেন, কিন্তু কে কতটুকু এগুলো বাজিয়ে দেখা দরকার। ইঞ্জিনের গতি ও শক্তি নিয়ে তাই একটা প্রতিযোগিতা ডাকা হলো। 1829 সালে সেই প্রতিযোগিতায় দেখা যায় স্টিফেনসনের ইঞ্জিন রকেট 6 টন মাল নিয়ে 36 মাইল বেগে ছুটতে সক্ষম। সে সময় এই বেগ ছিল অবিশ্বাস্য। দ্রুত স্টিফেনসনের নাম ছড়িয়ে পড়ে চারদিকে। ব্রিটিশ সরকার তাকে লিভারপুল থেকে ম্যানচেস্টার পর্যন্ত রেল লাইন বসানোর কাজ দেয়। 1830 সালে সফলভাবে শহর দুটির মধ্যে রেল যোগাযোগ চালু হয়। লিভারপুল অ্যান্ড ম্যানচেস্টার রেলওয়ে কোম্পানির সাফল্যে অন্যান্য বিনিয়োগকারীরা রেলওয়েতে বিনিয়োগে উদ্যোগী হয়ে ওঠে। তখন মাত্র শিল্প বিপ্লব সংঘটিত হয়েছে। ইংল্যান্ডে একটি সচ্ছল মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটছে। তাদের হাতে বেশ টাকা, তারা বিনিয়োগ করে আরও মুনাফা পেতে চায়। কিন্তু হঠাৎ করে ইংল্যান্ডে ব্যবসা বাণিজ্যে একটা মন্দা ভাব দেখা দিল। ব্যাংকগুলো তাদের সুদের হার কমিয়ে দিল সরকারের ইশারায়। সরকার চায় সরকারি বন্ডে লোক বেশি বিনিয়োগ করুক। 1720-এর সাউথ সি কোম্পানির আর্থিক কেলেঙ্কারির কারণে ব্রিটিশ সরকার জনসাধারণের কাছ থেকে তহবিল সংগ্রহ নিষিদ্ধ করে দেয়। 5 জনের বেশি বিনিয়োগকারী নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়া যাবে না বলে আইন করে দেয়া হয়। কিন্তু 1825 সালে এই আইন তুলে নেওয়া হয়। এতে নতুন গজিয়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণী বড় বড় ব্যবসায় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগের সুযোগ পায়।
সুযোগ পেয়েই দেখল সামনে সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যৎ রেলওয়ে খাতে। L&M কোম্পানির তখন প্রচুর অর্থের প্রয়োজন, 6,37,000 পাউন্ড, যারা বিনিয়োগ করলো কিছুদিনের মধ্যে লাভের ভাগ পেতে লাগলো। L&M কোম্পানির সাফল্যে অনুপ্রাণিত হয়ে অন্যরাও কোম্পানি গঠন করে পুঁজিবাজারে শেয়ার ছেড়ে দিল। শেয়ারের মূল্যের 10% অগ্রিম দিয়ে অগ্রিম শেয়ার কিনতে হবে, বাকি 90% কোম্পানি কাজ শুরু করার সঙ্গে সঙ্গে চাওয়া মাত্র দিতে বাধ্য থাকার শর্তে শেয়ার দেয়া হতো। 40-এর দশকে এসে আবার অর্থনীতির চাঙ্গা ভাব দেখা দিল। ব্যাংকগুলো সুদের হার কমিয়ে দিল, জনগণ সরকারি বন্ড থেকে মুখ ফিরিয়ে নিল, আর এই সময় রেল কোম্পানিগুলো শেয়ার বাজারে ফুলে ফেপে উঠতে লাগলো। মানুষ হুজুকের মধ্যে পড়ে ভিটে মাটি বিক্রি করে শেয়ার বাজারে বিনিয়োগ করতে লাগলো। হু হু করে বাড়তে লাগলো শেয়ারের দাম। সবাই যে গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে দিল তা কিন্তু নয়। ব্রিটিশ পার্লামেন্টের এমপিদের মধ্যে কেউ কেউ রেলের পরিবেশ দূষণের কথা ভেবে এর বিরোধিতা করেছিলেন। এমনই একজন মিস্টার ক্রিভি রেল স্থাপনের উদ্যোগকে তিনি ইনফার্নাল নুইসেন্স আর রেল ইঞ্জিনকে লোকোমোটিভ মনস্টার বলেছিলেন। তখন ব্রিটিশ পত্রিকাগুলো রেল নিয়ে নিয়মিত কার্টুন প্রকাশ করত। এরকম একটা কার্টুনে দেখা যাচ্ছে রেলযাত্রীকে ট্রেনে ওঠার আগে হাড় ভাঙার ডাক্তারদের দালাল চিকিৎসকের ঠিকানা দিচ্ছে। ট্রেনে যেহেতু দুর্ঘটনা ঘটবেই, ঠিকানাটা নিয়ে রাখলে ভালো। বিরোধিতারও মূল্য আছে। রেলকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার রাশ ধরে টানতে 1840 সালে ব্রিটিশ সরকার রেল লাইন স্থাপন নিয়ন্ত্রণ আইন পাশ করে পার্লামেন্টে। এই আইনে রেল লাইন স্থাপন দেখভালের দায়িত্ব বোর্ড অফ ট্রেডকে দেওয়া হয়। এই আইনের প্রধান বিষয়বস্তুগুলো হলো: 1. বোর্ড অফ ট্রেডের অনুমতি ব্যতীত রেল লাইন স্থাপন নিষিদ্ধ। 2. বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল করতে হবে। 3. বোর্ড অফ ট্রেড রেলওয়ে ইন্সপেক্টর নিয়োগ করবে। 4. কোনো রেল কর্মচারী মদ্যপান করতে পারবে না। 5. রেল কোম্পানি আইন বোর্ড অফ ট্রেড কর্তৃক অনুমোদিত করিয়ে নিতে হবে। এদিকে ব্রিটিশ সরকার সারা ব্রিটেনে রেল লাইন প্রসারের স্বার্থে কোম্পানিগুলোকে প্রশ্রয় দিতে লাগলো। বলা হলো রেল কোম্পানি স্থাপনের জন্য পার্লামেন্টে বিল পাশ করিয়ে নিতে হবে রেল কোম্পানিগুলোকে, নইলে ভূমি দেয়া হবে না। কোম্পানিগুলো পার্লামেন্টে গেলেই তাদের অনুমতি দিয়ে দেওয়া হলো। দেখা হলো না কোম্পানিগুলোর কেমন সামর্থ্য আছে, তাদের প্রস্তাবগুলো কতটা বাস্তবসম্মত। লোকজন ইচ্ছা মতো কোম্পানি গঠন করে বিল পাশ করিয়ে নিতে লাগলো। এই সময় 250টির মতো রেল কোম্পানির আত্মপ্রকাশ ঘটেছিল। একটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। 1836 থেকে 37 সালে 35 বিলিয়ন পাউন্ডের 1500 মাইল রেললাইন স্থাপনের প্রস্তাব পাস হয় পার্লামেন্টে। 1845 থেকে 47 সেটা গিয়ে দাঁড়ায় 170 বিলিয়ন পাউন্ডে। এই বছরই 330টি রেল অ্যাক্ট পাস হয়। কোম্পানিগুলো জনসাধারণকে ভুলভাল বুঝে বিনিয়োগে উৎসাহিত করতে লাগলো। যে শেয়ার 10 টাকা দিয়ে যাত্রা শুরু করেছিল, কয়েকদিন পর বলা হলো তৈরির ব্যয় বেড়ে গেছে, আরও 10 টাকা দিতে হবে। লোকজন হাসি মুখে দিল। কিছুদিনের মধ্যে প্রকৃত চিত্র প্রস্ফুটিত হতে লাগলো। যেভাবে সোনার খনির মতো করে টাকা আসবে ভেবেছিল তা হলো না। বেশিরভাগ ছোট ছোট কোম্পানি সরকারের অনুমতি নিয়ে কোনো কাজেই গেল না, ফলে বিনিয়োগকারীদের অর্থ জলে গেল। এদিকে ব্যাংক সুদের হার বাড়িয়ে দিল, সরকারও বাড়ালো বন্ডের মুনাফা। হুট করে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিল রেল কোম্পানিগুলোর দিক থেকে। এই 19বিংশ শতকের শুরুর দিকে রেলকে নিয়ে লন্ডনে যে উন্মাদনা শুরু হয় তা ইতিহাসে রেল মিনিয়া নামে পরিচিত। ততদিনে অবশ্য ভারতে রেল এসে গেছে। মাদ্রাজে স্বল্প দূরত্বের দুটো রেল লাইন বসানো হয়েছিল বাঁধের পাথর আর রাস্তার গ্রানাইট আনার জন্য। ব্রিটিশ সরকারের আইনের আলোকে 1844 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড হেনরি হার্ডিংস বেসরকারি সংস্থাগুলোকে ভারতে রেলপথ স্থাপনের অনুমতি দেন। এতে যে ব্রিটিশ বিনিয়োগকারীরা খুব একটা আকৃষ্ট হয়েছিল তা কিন্তু নয়। এদিকে সরকারের সেই সামর্থ্য নেই বিশাল ভারতে রেল নেটওয়ার্ক স্থাপন করার। ভারতে রেল খাতে বিনিয়োগ উৎসাহিত করার জন্য ব্রিটিশ সরকার 1849 সালে গ্যারান্টি সিস্টেম চালু করে। এর মূল বিষয়বস্তু ছিল 99 বছরের জন্য বিনামূল্যে ভূমি দেয়া হবে। প্রত্যেক বিনিয়োগকারী কোম্পানিকে 4.5 থেকে 5% লাভের নিশ্চয়তা দেওয়া হবে। 22 সেন্টকে 1 রুপি ধরে এই লাভ ক্ষতির হিসাব করা হবে। 5% উপরে যে লাভ হবে তা সরকারের সঙ্গে ভাগ বাটোয়ারা করা হবে। রেললাইন নির্মাণ, তদারকি ও নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের হাতে থাকবে। 25 বছর পর
রেল লাইন সরকার গ্রহণ করে নেয়ার ক্ষমতা রাখবে। 6 মাসের নোটিশে রেল লাইন সরকারের কাছে ফেরত দিতে পারবে কোম্পানিগুলো। তখন সরকার কোম্পানিগুলোকে তাদের বিনিয়োগ ফিরিয়ে দেবে। ইংল্যান্ডের রেল মিনিয়ার মাঝে 1842 সালের জানুয়ারিতে এক বাঙালি উদ্যোক্তা ইংল্যান্ডে পা রাখেন। বাষ্পীয় শকটের অত্যাশ্চর্য কর্মকাণ্ড দেখে তিনি বিমোহিত হয়ে যান। বুঝতে পারলেন ভবিষ্যৎ ভারতের ভাগ্য লেখা আছে এই যন্ত্রটির সঙ্গে। সেই বাঙালি হলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ। জাহাজ, বিমা, ব্যাংক, নীল ব্যবসার বদৌলতে তার হাতে তখন প্রচুর অর্থ। 1843-এ দেশে ফিরে তিনি গঠন করেন গ্রেট ওয়েস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি। তবে সব দেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিনিয়োগ, যেমন রামরতন রায়, নরসিংহচন্দ্র রায়, ব্রিজেন্দ্রনাথ রায় এবং পার্সীয় ব্যবসায়ী রুস্তমজি কাওয়াসজি, পরে তা তিনি লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করান। এদিকে জর্জ স্টিফেনসন রেল লাইন পাতার কাজ করে রীতিমতো ধনী হয়ে যান। শুধু তাই নয়, ইংল্যান্ডের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় ঠাঁই করে নেন। তার পরিবারের লোকজনও নেমে পড়ে এই ব্যবসায়। তার ভাতিজা রোনাল্ড ম্যাকডোনাল্ড স্টিফেনসন কলকাতায় রেল লাইন পাতার জন্য 1845 সালের 1 জুন একটি কোম্পানি গঠন করেন, নাম ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। কোম্পানিটির প্রাথমিক মূলধন ছিল 40 পাউন্ড। 13 সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হন স্টিফেনসন নিজেই। কোম্পানির পক্ষ থেকে স্টিফেনসন ভারতে আসেন, রেল লাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে যান। যেহেতু ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানিতে কেবল ব্রিটিশ বিনিয়োগকারী, তাই ভারত শাসনকারী প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রতিই ঝুঁকল। স্টিফেনসন ইংল্যান্ডে গিয়ে কোম্পানিকে রিপোর্ট দেন ভারতের রেল লাইন পাতলে প্রচুর মুনাফা আসবে। তিনি প্রস্তাব দেন প্রথম পর্যায়ে বর্ধমানের কয়লা খনি এলাকার মধ্য দিয়ে কলকাতা থেকে বেনারসের মির্জাপুর পর্যন্ত রেল লাইন পাতার। পরবর্তীতে সুযোগ ও সুবিধা মতো তা দিল্লি পর্যন্ত বিস্তৃত করা যাবে। রানীগঞ্জের কয়লার খনির কয়লা পরিবহনের বিশাল ব্যবসা ছিল ঠাকুর পরিবারের, তাই দ্বারকানাথ পরিকল্পনা করলেন রানীগঞ্জ, রাজমহল, হাওড়ার মধ্যে রেল লাইন পাতার। দ্বারকানাথ 1845 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সে প্রস্তাব রাখেন, কিন্তু দ্বারকানাথের প্রস্তাব খারিজ হয়ে যায় ভারতীয় বলে। শেষ চেষ্টা হিসেবে তিনি স্টিফেনসনের সঙ্গে যৌথ ব্যবসা করতে চেয়েছিলেন, কিন্তু স্টিফেনসন রাজি হলেন না। এই বছরই আগস্ট মাসে দ্বারকানাথ দেহত্যাগ করেন। নতুন ফেয়ারি টেলস। 1847 সালে গ্রেট ওয়েস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি স্টিফেনসনের ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির সঙ্গে অঙ্গীভূত হয়ে যায়। এর মধ্যে বলে নেই, রেলওয়েকে নিয়ে ফটকাবাজি ইংল্যান্ডের মতো কলকাতাতেও হয়েছিল। 1830 সালে ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেন চালু হওয়ার পরপরই কলকাতা থেকে ভগবানগোলা পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য আগ্রহ দেখে সেন্ট্রাল বেঙ্গল রেলওয়ে কোম্পানি নামে এক বই ছাপিয়ে একদল লোক অর্থ সংগ্রহ করতে নামে। 15 লক্ষ টাকা তারা তুলেছিল। অবশ্য অর্থ উদ্যোক্তা কাউকেই আর পরে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বাঙালির রেল ভাগ্য ভালো ছিল না। ইংল্যান্ড থেকে আসা ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির রেলের কামরার বোঝাই জাহাজ HMS গুডউইন গঙ্গাসাগরের কাছাকাছি এলাকায় ডুবে যায়। ইস্ট ইন্ডিয়া রেলওয়ের লোকজন বুঝতে পারলেন এভাবে জাহাজে করে রেলের কামরা আনা যাবে না। অজ্ঞতা মেসার্স স্টুয়ার্ট অ্যান্ড কোম্পানি এবং মেসার্স স্ট্যান্ট অ্যান্ড কোম্পানি নামের দুটো ঘোড়ার গাড়ির কোচ তৈরির কোম্পানিকে রেলের কামরা তৈরির আদেশ দেওয়া হয়। এই দুটি কোম্পানির যেহেতু পূর্বের অভিজ্ঞতা ছিল না, তাই তারা রেলের কামরা তৈরিতে বেশ সময় নিয়ে নেয়। এদিকে যে জাহাজটি রেল ইঞ্জিন নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেটা পথ ভুল করে অস্ট্রেলিয়ার দিকে চলে যায়। পরে ইঞ্জিনটি ডেকারগ্রি নামের একটি জাহাজে করে কলকাতায় আসে। সেই ইঞ্জিনটির নাম ছিল ফেরারি কুইন। আর এই ফেরারি কুইনই বাংলার মাটিতে নতুন ফেরারি টেলসের জন্ম দেয়। এই ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির উদ্যোগে 1854 সালের 15 আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত 37 কিলোমিটার বা 23 মাইল যাত্রীবাহী ট্রেনের রাস্তা চালু হয়। পূর্ববঙ্গে রেলওয়ে 1855 সালের 3 ফেব্রুয়ারি এই রেল কোম্পানিটি রানীগঞ্জ পর্যন্ত বর্ধিত হয়। কিন্তু এর আগেই মেজর গ্রেট হেড নামের এক ব্রিটিশ প্রকৌশলী কলকাতা থেকে যশোর, ফরিদপুর হয়ে ঢাকা পর্যন্ত রেললাইন স্থাপনের জরিপ করেন। এই জরিপের ফলাফল তিনি সরকারের কাছে জমা দেন। এদিকে দেখা গেল মেজর গ্রেটের প্রস্তাবিত রুটে লাইন স্থাপন করলে 14টি বড় নদী পড়বে। এর মধ্যে একটি প্রস্থ প্রায় 2.5 মাইল। 1856 সালের
29 সেপ্টেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। 1857 সালের 25 আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে অ্যাক্ট 1857 আইন পাশ করে, যার ভিত্তিতে কোম্পানিটি পূর্ববঙ্গে রেল লাইন স্থাপনের উদ্যোগ নেয়। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে 1 মিলিয়ন পাউন্ডের 50,000টি শেয়ার লন্ডনের শেয়ার বাজারে ছাড়ে। ইঞ্জিনিয়ার পার্ডনকে প্রস্তাবিত রেললাইনের নকশা ও ব্যয় চূড়ান্তকরণের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে ভারতবর্ষে শুরু হয় সিপাহী বিদ্রোহ। সে কারণে কিছুটা থমকে যায় এর কার্যক্রম। সিপাহী বিদ্রোহ শেষ হলে কলকাতা কুষ্টিয়া রেল লাইন বসানোর কাজটি চূড়ান্ত করা হয়। রেল কোম্পানি রেল লাইন স্থাপনের জন্য দরপত্র আহ্বান করে। 1858 সালের 1 নভেম্বর নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা কলকাতা আসেন, শুরু হয় কর্মযজ্ঞ। 1862 সালের 29 সেপ্টেম্বর কলকাতা থেকে রানাঘাট এবং 15 নভেম্বর রানাঘাট থেকে কুষ্টিয়া জগতি পর্যন্ত বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়। নদী বিধৌত পূর্ববঙ্গের নরম মাটি বাষ্পীয় শকটের সদম্ভ পদভারে প্রকম্পিত হতে লাগলো। দুর্গাপুরা অপার বিস্ময়ে তাকিয়ে থাকলো নতুন যুগের এই বার্তাবাহকের দিকে। দুর্ভিক্ষ পীড়িত বাংলায় খাদ্য নিরাপত্তা অনেকটা সুসংহত হলো। অন্যদিকে আরও আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল ব্রিটিশ শাসনের নিকট। 1871 সালে এর রেল লাইন গোয়ালন্দ পর্যন্ত বিস্তৃত হয়। ঢাকা ময়মনসিংহ স্টেট রেলওয়ে কর্তৃক 1884 সালে নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ শেষ হয়ে গেলে পূর্ববঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগের নতুন যুগের সূচনা হয়। রাতের ট্রেনে কলকাতা থেকে যাত্রা করে ভোরে গোয়ালন্দ ঘাট, তারপর স্টিমারে পদ্মা পার হয়ে নারায়ণগঞ্জ থেকে ট্রেন ধরে দুপুরের মধ্যে ঢাকা। 3 দিনের পথ 17 ঘন্টায় নেমে এলো। 1899 সালে ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইনটি জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত বিস্তৃত হয়। আসামের চা মালিকদের চাপে 1892 সালে ব্রিটিশ সরকার আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি গঠন করে। এই কোম্পানি শুরু করে চট্টগ্রাম বন্দরের সঙ্গে আসামের চা বাগানগুলোর রেল লাইন স্থাপনের কাজ। এই কোম্পানির উদ্যোগে 1895 সালের 1 জুলাই প্রায় 150 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম কুমিল্লা এবং 60.5 কিলোমিটার দীর্ঘ লাকসাম চাঁদপুর মিটার গেজ সেকশন দুটি চালু হয়। পরের বছর কুমিল্লা আখাউড়া ও আখাউড়া করিমগঞ্জ সেকশন চালু হয়, যা পরবর্তীতে 1909 সালে আসামের তিনসুকিয়া পর্যন্ত বিস্তৃত হয়। এভাবে পূর্ববঙ্গে স্নায়ুতন্ত্রের মতো রেল যোগাযোগ প্রসারিত হতে থাকে। ব্লগটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। অন্য কোনো ব্লগে আবার কথা হবে।